ওয়েলকাম স্টুডেন্টস, বায়নে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আমরা জুলজির এমসিকিউ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব ডেভেলপমেন্টাল বায়োলজির বিভিন্ন এমসিকিউ নিয়ে। দেখো, ডেভেলপমেন্টাল বায়োলজি এই সিরিজে মোট 50টা এমসিকিউ থাকবে। তো আজকে আমরা মোট 25টা এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং নেক্সট ডেতে আরও বাকি 25টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো ডেভেলপমেন্টাল বায়োলজি কিন্তু হিউজ। তো তোমাদেরকে এক্ষেত্রে জানতে হবে, আমি যে প্রশ্নগুলো এক্ষেত্রে দিয়েছি, তো প্রধানত এই সমস্ত রিজিয়ন্সগুলো থেকেই জেনারেলি কোয়েশ্চেন্স দেওয়া হয়। তো তোমরা যখন রিভিশন দেবে তখন কিন্তু এই জায়গাগুলো ফোকাস করবে। প্রথম কোয়েশ্চেন্স দেখো, ট্রু স্টেটমেন্ট অ্যাবাউট মেল রিপ্রোডাক্টিভ ফিজিওলজি। সুতরাং এক্ষেত্রে কতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, তো সেই স্টেটমেন্ট কিন্তু মেল রিপ্রোডাকশনের সঙ্গে রিলেটেড। তো এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা কারেক্ট হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এক্ষেত্রে আরও একটা ব্র্যাকেটে যেটা লেখা আছে, মোর দ্যান ওয়ান অপশান ইজ কারেক্ট, অর্থাৎ যে কয়েকটা অপশান দেওয়া আছে তার মধ্যে একাধিক অপশান কিন্তু কারেক্ট হতে পারে। প্রথম অপশান, সার্টোলি সেলস সিক্রেট মুলারিয়ান ইনহিবিটিং সাবস্ট্যান্স। তো সার্টোলি সেল প্রধানত মুলারিয়ান ইনহিবিটিং সাবস্ট্যান্সকে সিক্রেট করে। দেখো, যখন আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানের যখন ডেভেলপমেন্ট ঘটে, তো সেই সময় দুটো ডাক্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। একটি হলো মুলারিয়ান ডাক্ট এবং আরও একটি হলো উলফিয়ান ডাক্ট। এটা ভালো করে মাথায় রাখতে হবে। একটু তোমরা এই জায়গাটা ভালো করে ফোকাস করবে। তো মুলারিয়ান ডাক্ট এবং উলফিয়ান ডাক্ট, এবং মুলারিয়ান ডাক্ট প্রধানত ফিমেলদের ক্ষেত্রে মুলারিয়ান ডাক্টের ডেভেলপমেন্ট ঘটে। তো ফিমেলদের ক্ষেত্রে মুলারিয়ান ডাক্ট থেকে বিভিন্ন তাদের রিপ্রোডাক্টিভ অর্গান তৈরি হয়, এবং মেলদের ক্ষেত্রে কিন্তু উলফিয়ান ডাক্টের ডেভেলপমেন্ট ঘটে এবং মুলারিয়ান ডাক্ট এক্ষেত্রে রিগ্রেসড হয়ে যায়। ওকে, তো এই আইডিয়া কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। তো সার্টোলি সেল সিক্রেট মুলারিয়ান ইনহিবিটিং সাবস্ট্যান্স। দেখো, সার্টোলি সেল প্রধানত কোথায় থাকে? আমরা যদি টেস্টিসকে আমরা দেখি, তো টেস্টিসের মধ্যে অসংখ্য সেমিনিফেরাস টিউবুল থাকে, এবং এই সেমিনিফেরাস টিউবুলের মধ্যে একটি স্পেশাল টাইপের কোষ থাকে, তো তাকেই আমরা বলবো সার্টোলি সেল। এবং এই যে সেমিনিফেরাস টিউবুল বলছি, সুতরাং এগুলো যদি সেমিনিফেরাস টিউবুল হয় এবং সেমিনিফেরাস টিউবুলের মাঝে যে সেলগুলো থাকে, তো তাকেই বলা হয় লেডিক সেল। সো দে আর লেডিক সেল। তো এই যে সার্টোলি সেল, তো সেমিনিফেরাস টিউবুলের মধ্যেই প্রধানত সার্টোলি সেল থাকে, এবং সেমিনিফেরাস টিউবুলের মধ্যেই প্রধানত স্পারমাটোজেনেসিসের বিভিন্ন স্টেজগুলো দেখা যায়। তো এক্ষেত্রে সার্টোলি সেল সিক্রেট মুলারিয়ান ইনহিবিটিং সাবস্ট্যান্স। দেখো, মুলারিয়ান ডাক্ট প্রধানত কাদের ক্ষেত্রে ডেভেলপ করে? তো ফিমেলদের ক্ষেত্রে প্রধানত মুলারিয়ান ডাক্টের ডেভেলপমেন্ট ঘটে। তো সেই জন্য সার্টোলি সেল অবশ্যই কিন্তু মুলারিয়ান ইনহিবিটিং সাবস্ট্যান্সকে কিন্তু সিক্রেট করবে, কারণ সার্টোলি সেল মেলদের ক্ষেত্রে পাওয়া যায়। তাহলে এই অপশান কিন্তু কারেক্ট। এবং ইনহিবিন রিলিজড বাই সার্টোলি সেল। তো সার্টোলি সেল প্রধানত ইনহিবিন হরমোন সিক্রেট করে, এটাও কিন্তু কারেক্ট হবে। এবং প্রাইমারি স্পারমাটোসাইট ইজ ডিপ্লয়েড। দেখো, প্রাইমারি স্পারমাটোসাইট ইজ ডিপ্লয়েড। তো প্রাইমারি স্পারমাটোসাইট, দেখো আমি একটি ট্রিক্স তোমাদেরকে বলে দিচ্ছি। যখন স্পারমাটোজেনেসিস হয় বা উজেনেসিস হয়, তো প্রথমেই স্পারমাটোগোনিয়াল সেল থাকে। তো স্পারমাটোগোনিয়াল সেল, এবং এই স্পারমাটোগোনিয়াল যে সেল আছে বা স্পারমাটোগোনিয়াল যে সেল আছে, এই সেল কিন্তু ডিপ্লয়েড হয়, এবং জি মানে কি? তার গ্রোথ হবে। তো স্পারমাটোগোনিয়াল সেলের গ্রোথ হবে, এবং গ্রোথ হয়ে যেটা তৈরি হবে তার নামে কিন্তু প্রাইমারি স্পারমাটোসাইট। সুতরাং এটাই কিন্তু প্রাইমারি স্পারমাটোসাইট। তো প্রাইমারি স্পারমাটোসাইট কিন্তু ডিপ্লয়েড। এবার এই প্রাইমারি যে স্পারমাটোসাইট আছে, তো প্রাইমারি মানে এর কিন্তু মিওসিস 1 ঘটবে, এবং তার ফলে এখান থেকে কিন্তু সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হবে, এবং এই সেকেন্ডারি স্পারমাটোসাইট এবার মিওসিস 2তে যাবে। তাহলে যেহেতু এক্ষেত্রে 2 আছে, তাহলে এর কিন্তু মিওসিস 2 ঘটবে, এবং এখান থেকেই কিন্তু স্পারমাটিড তৈরি হবে। রাইট? তো এই আইডিয়া কিন্তু ভালো করে মাথায় রাখবে। স্পারমাটোজেনেসিসের কোন সেলগুলো ডিপ্লয়েড হয়, কোন সেলগুলো হ্যাপ্লয়েড হয় স্পারমাটোজেনেসিস যখন সম্পন্ন হয়। তো প্রাইমারি স্পারমাটোসাইট ইজ ডিপ্লয়েড, সুতরাং অবভিয়াসলি এটাও কিন্তু কারেক্ট। এবং এলএইচ অ্যান্ড এফএসএইচ আর স্টেরয়েডাল ইন নেচার। দেখো, এগুলো কিন্তু স্টেরয়েড হরমোন, কিন্তু এলএইচ এবং এফএসএইচ কিন্তু স্টেরয়েড হরমোন নয়। মোস্ট প্রবলি এরা প্রধানত পেপটাইড হরমোন বা প্রোটিন হরমোন। তো সেই কারণের জন্য এটা কিন্তু এই অপশান কিন্তু ভুল হবে। তাহলে কারেক্ট যে অপশানস হবে, সার্টোলি সেল সিক্রেট মুলারিয়ান ইনহিবিটিং সাবস্ট্যান্স, ইনহিবিন রিলিজড বাই সার্টোলি সেল, অ্যান্ড দ্য প্রাইমারি স্পারমাটোসাইট ইজ ডিপ্লয়েড। তো এই 3টে অপশানই কিন্তু কারেক্ট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 2, অ্যান্টি মুলারিয়ান হরমোন ইজ সিক্রেটেড বাই। দেখো, অ্যান্টি মুলারিয়ান হরমোন, তো আমরা কি দেখেছিলাম? তো মুলারিয়ান ডাক্ট প্রধানত কাদের ক্ষেত্রে ডেভেলপ হয়? মুলারিয়ান ডাক্ট প্রধানত ফিমেলদের ক্ষেত্রে ডেভেলপড হয়। তাহলে মেলদের ক্ষেত্রে অ্যান্টি মুলারিয়ান হরমোন কিন্তু সিক্রেটেড হয়। তো অ্যান্টি মুলারিয়ান হরমোন ইজ সিক্রেটেড বাই এক্ষেত্রে লেডিক সেল,
অপশান এ, অপশান বি দিয়ে আছে গ্র্যানিউলোসা সেল, অপশান সি সাটুলি সেল এবং অপশান ডি নান। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান সি সাটুলি সেল। নেক্সট কোয়েশ্চেন্স, স্পার্মাটোজেনেসিস ইজ মেনটেন বাই হুইচ হরমোন? দেখো স্পার্মাটোজেনেসিস প্রধানত কোন হরমোন মেনটেন করে? তো স্পার্মাটোজেনেসিস পদ্ধতি আমরা জানি যে আমাদের যে টেস্টিস থাকে, তো টেস্টিসের মধ্যে যে সেমিনিফেরাস টিউবুল থাকে এবং তার সঙ্গে সঙ্গে লেডিক সেল থাকে। তো সেমিনিফেরাস টিউবুলের ওপর কাজ করবে যে হরমোন সেটাই কিন্তু এফএসএইচ হরমোন। তো এফএসএইচ প্রধানত সেমিনিফেরাস টিউবুলের ওপর কাজ করে এবং এলএইচ হরমোন বা ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন প্রধানত লেডিক সেলের ওপর কাজ করে। এবং তার সঙ্গে সঙ্গে এই এফএসএইচ যে সেমিনিফেরাস টিউবুলের ওপর কাজ করে এবং তার ফলেই কিন্তু সেমিনিফেরাস টিউবুলের মধ্যে প্রধানত স্পার্মাটোজেনেসিস সম্পন্ন হয়। তো স্পার্মাটোজেনেসিস ইজ মেনটেইনড বাই হুইচ হরমোন? মোর দ্যান ওয়ান অপশান ইজ কারেক্ট। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টেস্টোস্টেরন, অবভিয়াসলি টেস্টোস্টেরন যেহেতু মেল সেক্স হরমোন, এটা তো স্পার্মাটোজেনেসিসকে মেনটেন করবে। এফএসএইচ, দেখো এফএসএইচ তোমাদেরকে বললাম যে এফএসএইচ সেমিনিফেরাস টিউবুলের উপর কাজ করে, তো সেই কারণের জন্য অবশ্যই এটা কিন্তু স্পার্মাটোজেনেসিসকে মেনটেন করবে। এলএইচ হরমোন, এলএইচ হরমোন মানে কি, যেটাকে আমরা বলছিলাম ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, তো এটা লেডিক সেলের উপর কাজ করে, তাহলে এটাও কিন্তু স্পার্মাটোজেনেসিসকে মেনটেন করে। আর অপশান ডি যেটা দেওয়া আছে সেটা কিন্তু প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন প্রধানত মিল্ক তৈরিতে সাহায্য করে, সুতরাং এটা কিন্তু কারেক্ট হবে না। তো এক্ষেত্রে এ বি সি অর্থাৎ স্পার্মাটোজেনেসিস ইজ মেনটেন বাই টেস্টোস্টেরন, এফএসএইচ অ্যান্ড এলএইচ। তো এই তিনটে অপশানই কিন্তু কারেক্ট হবে। কোয়েশ্চেন্স নাম্বার 4, ফলোইং চেঞ্জেস আর সিন ডিউরিং ক্যাপাসাইটেশন অফ এ স্পার্ম। তো এক্ষেত্রে কতগুলো অপশান দেওয়া আছে, যখন স্পার্মের যখন ক্যাপাসাইটেশন হয় তখন এই সমস্ত চেঞ্জগুলো হয়, তো তার মধ্যে কেবলমাত্র একটি চেঞ্জ হয় না, তো সেই চেঞ্জ আমাদেরকে বের করতে হবে। দেখো ক্যাপাসাইটেশন মানে কি, যখন ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে যখন স্পার্ম থাকে তখন সেই স্পার্ম কিন্তু প্রথমেই ফার্টিলাইজ করার ক্ষমতা তার থাকে না। কিছুক্ষণ ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে অবস্থান করার পরে তার মধ্যে কিছু চেঞ্জেস ঘটে এবং সেই চেঞ্জ বা পরিবর্তনের জন্যই প্রধানত সে কিন্তু সক্ষমতা অর্জন করে প্রধানত ফার্টিলাইজেশনে। তো এই ঘটনাকেই আমরা বলবো ক্যাপাসাইটেশন। প্রধানত স্পার্মের ক্ষেত্রে আমরা জানি যে এক্ষেত্রে যে স্পার্ম থাকে, তো স্পার্মের নিউক্লিয়াস থাকবে এবং অ্যাক্রোজোম থাকবে এবং অ্যাক্রোজোম এই থাকে এবং সেই লেয়ার থাকে বলে সেই জন্য অ্যাক্রোজোমাল যে ক্যাপ আছে, তো তার মধ্যে যে সমস্ত এনজাইমগুলো থাকে সেগুলো রিলিজড হতে পারে না। তো প্রধানত এই ক্যাপকে প্রধানত রিলিজ করতে হবে। তো অ্যাক্রোজোমাল ক্যাপের সামনের দিকে এই যে কভারিং আছে, এই কভারিং যদি রিমুভ হয়ে যায় তাহলে অ্যাক্রোজোম অ্যাক্টিভেটেড হবে। তো এই ঘটনাকেই আমরা বলবো ক্যাপাসাইটেশন। তো এই ঘটনাটা কিভাবে ঘটে, দেখো অপশান এ দিয়ে আছে ইনক্রিজড পারমিয়াবিলিটি অফ ক্যালসিয়াম, তার মানে এর মধ্যে কিন্তু ক্যালসিয়াম প্রধানত প্রবেশ করে স্পার্মের মধ্যে। অপশান বি ডিক্রিজড পারমিয়াবিলিটি অফ ক্যালসিয়াম, মানে ক্যালসিয়াম এক্ষেত্রে এন্ট্রি নেয় না। অপশান সি রিমুভাল অফ দ্য কোলেস্টেরল ফ্রম অ্যাক্রোজোম, যেটা তোমাদের বলছিলাম যে অ্যাক্রোজোমাল ক্যাপের সামনের দিকে কোলেস্টেরলের এই ক্যাপ থাকে, এই কভারিং থাকে। তো এক্ষেত্রে কোলেস্টেরলের এই ক্যাপের প্রধানত রিমুভাল ঘটে এবং ইনক্রিজ দ্য মর্টালিটি, মানে স্পার্ম এক্ষেত্রে মোটাইল হয়ে যায়, তার মুভমেন্ট আরও অনেক দ্রুত হয়। তো এক্ষেত্রে এই অপশান কিন্তু কারেক্ট হবে না, কারণ ক্যালসিয়াম আয়ন যখনই প্রবেশ করে, একটা বিষয় মাথায় রাখবে, কোনো সেলের মধ্যে যদি ক্যালসিয়াম প্রবেশ করে তাহলে কিন্তু সেই সেলের যে সমস্ত কন্টেন্টগুলো থাকে জেনারেলি সেগুলো কিন্তু রিলিজড হয়। তাহলে এক্ষেত্রে ক্যাপাসাইটেশনে অবভিয়াসলি পারমিয়াবিলিটি অফ দ্য ক্যালসিয়াম স্পার্মের মধ্যে বেড়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে কোলেস্টেরল ফ্রম দ্য অ্যাক্রোজোমাল ক্যাপের সামনের দিকে যে কোলেস্টেরল আছে সেটাও রিমুভ হবে এবং ইনক্রিজড মর্টিলিটি, মানে স্পার্ম কিন্তু অনেক বেশি মোটাইল হয়ে যাবে, তার মুভমেন্টের ক্ষমতা অনেক বেড়ে যাবে। তো এই তিনটে কারেক্ট। তাহলে যেটা প্রধানত ভুল আছে ডিক্রিজড পারমিয়াবিলিটি অফ ক্যালসিয়াম, তো এক্ষেত্রে তাহলে এই অপশানটাই প্রধানত এক্ষেত্রে এই অপশানই আমাদের এমসিকিউ অনুযায়ী এটা কারেক্ট হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন্সে আমরা চলে যাই। দেখো নর্মাল স্পার্ম কাউন্ট ইজ, তো নর্মাল স্পার্ম কাউন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ স্পার্ম কাউন্ট যদি কম হয়, অর্থাৎ সিমেনের মধ্যে যে স্পার্ম থাকে তাকে একটা কিন্তু নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে, তো তার পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু মেলরা ইনফার্টিলিটিতে ভুগতে পারে বা বন্ধ্যাত্বতায় ভুগতে পারে। তো সেক্ষেত্রে একজন নর্মাল মেলের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট কত হবে? এক্ষেত্রে অপশান এ দেওয়া আছে 20 থেকে 40 মিলিয়ন পার মিলিলিটার, অর্থাৎ 1 মিলিলিটার সিমেনে 20 থেকে 40 মিলিয়ন স্পার্ম থাকবে। অপশান বি দিয়ে আছে 40 থেকে 60 মিলিয়ন পার মিলিলিটার, অর্থাৎ 1 মিলিলিটার সিমেনে 40 থেকে 60 মিলিয়ন স্পার্ম থাকবে।
অপশান সি 60 থেকে 80 মিলিয়ন পার মিলিলিটার, অর্থাৎ 1 মিলিলিটার সিমেনে 60 থেকে 80 মিলিয়ন স্পার্ম থাকবে, এবং অপশান ডি 90 থেকে 110 মিলিয়ন পার মিলিলিটার। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে অপশান ডি, অর্থাৎ নর্মাল যে স্পার্ম কাউন্ট 90 থেকে 110 মিলিয়ন পার মিলিলিটার, অর্থাৎ 1 মিলিলিটার সিমেনে 90 থেকে 100 মিলিয়ন স্পার্ম থাকে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 6, ফার্টিলাইজেশন টেক্স প্লেস ইন হুইচ পার্ট অফ ফ্যালোপিয়ান টিউব। তো ফ্যালোপিয়ান টিউবের কোন অংশে প্রধানত ফার্টিলাইজেশন সম্পন্ন হয়? প্রধানত আমি সেই কোয়েশ্চেন্সগুলোই চয়েস করেছি যেখান থেকে প্রশ্ন দেওয়া হয়, তো এই জায়গাগুলো তোমরা একটু ফোকাস করবে। দেখো, অপশান এ দেওয়া আছে ইন্টারস্টিসিয়াল পার্ট, অপশান বি দেওয়া আছে অ্যাম্পুলা, অপশান সি ইস্থমাস এবং অপশান ডি আছে ফিমব্রি। তো আমরা যদি ফ্যালোপিয়ান টিউব দেখি, দেখো প্রধানত ফিমেলদের ক্ষেত্রে যে ইউটেরাস থাকে এবং ইউটেরাসের সঙ্গেই প্রধানত অ্যাটাচ থাকে ফ্যালোপিয়ান টিউব, এবং ফ্যালোপিয়ান টিউবের সামনের দিকের যে অংশটা আছে সেটাই কিন্তু ফিমব্রি। তো এই অংশটাকেই আমরা ফিমব্রি বলবো, এবং এই জায়গাতে একটা ফোলা মতো রিজিয়ান থাকে, তো একেই বলা হয় অ্যাম্পুলা। তো ফার্টিলাইজেশন প্রধানত কিন্তু এই অ্যাম্পুলাতে সম্পন্ন হয়, অর্থাৎ ওভারি থেকে যখন ওভাম রিলিজড হয় মেনস্ট্রুয়াল সাইকেলের 14 ডেজের মাথায়, তো তাকেই আমরা বলবো ওভিউলেশন, এবং সেই ওভাম কিন্তু এই অ্যাম্পুলাতে সে কিন্তু ওয়েট করে স্পার্মের জন্য, এবং স্পার্ম তখন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট দিয়ে মুভ করে, এবং মুভ করে সে যে জায়গাতে আসবে তো সেটাই হলো অ্যাম্পুলা, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা। তো তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটাই কিন্তু অ্যাম্পুলা। তাহলে ফার্টিলাইজেশন টেক্স প্লেস ইন হুইচ পার্ট অফ ফ্যালোপিয়ান টিউব, ফার্টিলাইজেশন ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে সম্পন্ন হয়। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 7, ওভিউলেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ সাডেন রাইজ ইন। প্রধানত ওভিউলেশন বা ডিম্বাণু নিঃসরণ কখন ঘটবে, কোন হরমোনের প্রভাবে ঘটবে? অপশান এ দেওয়া আছে প্রোল্যাকটিন, অপশান বি টেস্টোস্টেরন, অপশান সি এলএইচ এবং অপশান ডি অক্সিটোসিন। দেখো, প্রোল্যাকটিন প্রধানত ব্রেস্ট মিল্ক তৈরি করে, এবং টেস্টোস্টেরন প্রধানত মেল সেক্স হরমোন, তো সেই জন্য টেস্টোস্টেরন তো অবশ্যই হবে না, এলএইচ হরমোন। এলএইচ হরমোনকে আমরা বলবো ওভিউলেশন ইনডিউসিং হরমোন, কারণ এলএইচ হরমোন এর যদি লেভেল বেড়ে যায় তো তখনই কিন্তু ওভিউলেশন হয়। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে তো তাকেই আমরা বলবো এলএইচ, এবং এই যে ঘটনা একে বলা হয় এলএইচ সার্জ, অর্থাৎ হঠাৎ করে এলএইচের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায়, এবং তাকেই আমরা বলবো এলএইচ সার্জ, এবং এলএইচ সার্জের জন্যই কিন্তু ওভিউলেশন হয়। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 8, সিক্রেশন অফ দ্য ইস্ট্রোজেন ইজ ম্যাক্সিমাম অ্যাট, মানে ফিমেলদের ক্ষেত্রে যে ইস্ট্রোজেন হরমোন, তো সেই ইস্ট্রোজেন হরমোনের সিক্রেশন প্রধানত কখন ম্যাক্সিমাম হয়? অপশান এ জাস্ট বিফোর মেনোপজ, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হওয়ার জাস্ট আগে, অপশান বি অ্যাট পিউবার্টি, মানে পিউবার্টির সময়, অপশান সি অ্যাট মেনস্ট্রুয়েশন, যখন মেনস্ট্রুয়েশন চলে অর্থাৎ ব্লিডিং ফেজ যখন চলে সেই সময়, এবং অপশান ডি বিফোর ওভিউলেশন। এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো বিফোর ওভিউলেশন। দেখো, এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে একটা গ্রাফ কিন্তু মাথায় রাখতে হবে। প্রধানত আমরা ইস্ট্রোজেনের প্রধানত দুটো পিক দেখতে পাই, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেলে ইস্ট্রোজেনের প্রধানত দুটো পিক দেখা যায়, এবং প্রোজেস্টেরনের কিন্তু একটা পিকই দেখা যায়। আফটার ওভিউলেশন প্রোজেস্টেরনের একটা পিক দেখতে পাই। তাহলে জাস্ট বিফোর ওভিউলেশন ইস্ট্রোজেন হরমোন লেভেল কিন্তু ম্যাক্সিমাম হয়। কোয়েশ্চেন্স নাম্বার 9, 2 cell 2 gonadotropin হাইপোথেসিস। দেখো, 2 cell 2 gonadotropin হাইপোথেসিস, এক্ষেত্রে দুটো সেল, অর্থাৎ একটা থিকাল সেল এবং একটা গ্র্যানিউলোসা সেল, তো গ্রাফিয়ান ফলিকল থেকে প্রধানত ইস্ট্রোজেন হরমোন সিক্রেটেড হয়, এবং এই যে গ্রাফিয়ান ফলিকল থেকে যে ইস্ট্রোজেন হরমোন সিনথেসিস হচ্ছে, তো তার বায়োসিনথেসিস প্রধানত দুটো সেল এর মধ্যেই সম্পন্ন হয়, একটা থেকাল সেল এবং আরও একটা গ্র্যানিউলোসা সেল। তো সেই 2 cell এর 2 gonadotropin হাইপোথেসিস প্রধানত কি বলছে? অপশান এ এফএসএইচ অ্যান্ড এলএইচ ইনহিবিট রিলিজ অফ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। এক্ষেত্রে অপশান এ যেটা বলছে এফএসএইচ এবং এলএইচ প্রধানত ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন লেভেলের পরিমাণ কমায়। অপশান বি এফএসএইচ অ্যাক্টস অন গ্র্যানিউলোসা সেল অ্যান্ড এলএইচ অ্যাক্টস অন থেকাল সেল। এফএসএইচ প্রধানত গ্র্যানিউলোসা সেলের ওপর কাজ করে এবং এলএইচ প্রধানত থেকাল সেলের ওপর কাজ করে। এক্ষেত্রে এটা অপশান বি বলছে। এবং অপশান সি যেটা বলছে এফএসএইচ স্টিমুলেট ইস্ট্রোজেন হোয়াইল এলএইচ ইনহিবিট ইস্ট্রোজেন। এফএসএইচ প্রধানত ইস্ট্রোজেনকে স্টিমুলেট করে এবং এলএইচ ইস্ট্রোজেনকে ইনহিবিট করে, মানে বাধা দেয় তার কাজে। অপশান ডি এফএসএইচ ফিডব্যাক ইনহিবিট হাইপোথ্যালামাস। তো এফএসএইচ যখন তার লেভেল যখন বেড়ে যায় তখন সেটা হাইপোথ্যালামাসের কাজে বাধা দেয় এবং তার ফলে হোয়াইল এলএইচ ফিডব্যাক ইনহিবিট দ্য পিটুইটারি।
তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান বি, এফএসএইচ অ্যাক্টস অন গ্র্যানিউলোসা সেল অ্যান্ড এলএইচ অ্যাক্টস অন থেকাল সেল। তো গ্রাফিয়ান ফলিকলের মধ্যে প্রধানত দুই ধরনের সেল থাকে, একটা গ্র্যানিউলোসা সেল এবং আরও একটা থেকাল সেল, গ্র্যানিউলোসা সেল এবং থেকাল সেল। এবং এফএসএইচ প্রধানত এই গ্র্যানিউলোসা সেলের উপর কাজ করবে। তাহলে দেখো এফএসএইচ প্রধানত গ্র্যানিউলোসা সেলের উপর কাজ করবে এবং এলএইচ প্রধানত থেকাল সেলের উপর কাজ করবে এবং তার ফলেই কিন্তু এখান থেকে ইস্ট্রোজেন রিলিজড হবে। তো এই যে থিওরি, তো একেই আমরা বলবো টু শেল টু গনাডোট্রপিন হাইপোথেসিস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, অক্সিটোসিন কজেস অল। তো অক্সিটোসিন প্রধানত, দেখো অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন প্রধানত দুটো নিউরো হরমোন, এরা প্রধানত হাইপোথ্যালামাসে তৈরি হয় কিন্তু রিলিজড হবে পোস্টেরিয়র পিটুইটারি বা নিউরো হাইপোফাইসিস দিয়ে। তো তো এক্ষেত্রে যে কোয়েশ্চেন যেটা দিয়েছে সেটা হলো অক্সিটোসিন, এবং আরও একটা যে নিউরো হরমোনের কথা যেটা বলছিলাম তো তাকেই আমরা বলবো ভ্যাসোপ্রেসিন। তো ভ্যাসোপ্রেসিনকে জেনারেলি বলা হয় অ্যান্টি ডাইউরেটিক হরমোন, কিন্তু এক্ষেত্রে আমাদের যে কোয়েশ্চেন্স দিয়েছে তো সেটা কিন্তু অক্সিটোসিন। দেখো অক্সিটোসিন কি কাজ করে? অপশান এ ল্যাক্টোজেনেসিস মানে দুগ্ধ তৈরি করতে সাহায্য করে। অপশান বি মিল্ক ইজেকশন মানে মিল্কের নিঃসরণে সাহায্য করে। অপশান সি কন্ট্রাকশন অফ ইউটেরাইন মাসেল মানে ইউটেরাসের যে মাসেলস আছে তার কন্ট্রাকশন ঘটায় এবং তার ফলে পার্চুরেশন বা সন্তান নিঃসরণে সাহায্য করে। অপশান ডি মায়োপিথেলিয়াল সেল কন্ট্রাকশন। তো এই কোয়েশ্চেন্স কিন্তু ট্রিকি কোয়েশ্চেন্স। দেখো তোমাদেরকে বলছে যে যদি কোনো প্রশ্নের উত্তর যদি নাও জানো, একটু ট্রিক্স অ্যাপ্লাই করলেও কিন্তু তোমরা সেটা করতে পারবে। দেখো এক্ষেত্রে সবগুলো কিন্তু কোনো কিছু সিক্রেশনের সঙ্গে রিলেটেড। দেখো মিল্ক ইজেকশন এবং তার সঙ্গে সঙ্গে কন্ট্রাকশন অফ ইউটেরাইন মাসেল এবং মায়োপিথেলিয়াল সেলের কন্ট্রাকশন, তো এগুলো সব কিন্তু ইজেকশনের সঙ্গে রিলেটেড, কেবলমাত্র এক্সেপ্ট এটা কিন্তু ইজেকশনের সঙ্গে রিলেটেড নয়। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটাই কিন্তু ল্যাক্টোজেনেসিস, অর্থাৎ মিল্ক তৈরি করতে হেল্প করে। তো এটা কিন্তু অক্সিটোসিনের কাজ নয়। তাহলে অক্সিটোসিন দুগ্ধ নিঃসরণ করতে সাহায্য করবে, ইউটেরাইন মাসেলসের কন্ট্রাকশনে সাহায্য করবে এবং ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে যে মায়োপিথেলিয়াল সেল আছে তার কন্ট্রাকশনে হেল্প করে। দেখো একটা বিষয় মাথায় রাখবে যে ব্রেস্টের উপর প্রধানত 3টে হরমোন কাজ করে। প্রথম যে হরমোন সেটা হচ্ছে ইস্ট্রোজেন। তো ইস্ট্রোজেন প্রধানত ব্রেস্টের ডেভেলপমেন্ট ঘটায়, ইস্ট্রোজেন জেনারেলি ব্রেস্টের ডেভেলপমেন্ট ঘটায়। এবং প্রোল্যাকটিন যে কাজ করবে, প্রোল্যাকটিন প্রধানত মিল্ক তৈরি করবে। তো মিল্ক তৈরি হওয়ার পরে কি হবে? মিল্ক তৈরি হওয়ার পরে মিল্কের ইজেকশন হবে। সুতরাং প্রোল্যাকটিন প্রধানত মিল্কের প্রোডাকশান করতে সাহায্য করবে এবং তারপরে যে হরমোন কাজ করবে তো সেটাই কিন্তু অক্সিটোসিন। তাহলে এই মিল্ক ইজেকশনে সাহায্য করবে অক্সিটোসিন। তো এই 3টে হরমোন ব্রেস্টের উপর কাজ করে, এটা একটু মাথায় রাখবে। তো নেক্সট কোয়েশ্চেন্সে আমরা চলে যাই। ডিউ টু অ্যাক্রোজোম ফর্মেশন, যখন অ্যাক্রোজোম যখন তৈরি হয়, দ্য সাইটোপ্লাজম ফর্ম থিন কনডেন্সড লেয়ার অ্যারাউন্ড দ্য মিডল পিস। তখন সাইটোপ্লাজম একটা কনডেন্সড একটা লেয়ার তৈরি করে মিডল পিসের কাছে। সো ইট ইজ নোন এজ, তখন এটাকে কি বলা হয়? অর্থাৎ যখন অ্যাক্রোজোম যখন তৈরি হয় তখন সাইটোপ্লাজম একটা কনডেন্সড লেয়ার তৈরি করে মিডল পিসে। আমরা দেখেছিলাম যে স্পার্মের যদি আমরা স্ট্রাকচার দেখি তো এক্ষেত্রে স্পার্মের হেড থাকে, তারপরে মিডল পিস থাকবে এবং সবশেষে আমরা দেখতে পাবো যে টেল। তো এই মিডল পিসে যে সাইটোপ্লাজমের যে কনডেন্সড যে লেয়ার, তো তাকে কি বলা হয়? অপশান এ দেওয়া আছে ম্যানচেট্টি, অপশান বি নেবেনকার্ন, অপশান সি নিজেল গ্র্যানিউল এবং অপশান ডি সার্কোজোম। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান এ ম্যানচেট্টি, এবং নেবেনকার্ন প্রধানত মাইটোকন্ড্রিয়ার সঙ্গে রিলেটেড। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটাই কিন্তু ম্যানচেট্টি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, দ্য কর্টিক্যাল গ্র্যানিউলস আর প্রেজেন্ট ইন। দেখো ফার্টিলাইজেশনে কিন্তু কর্টিক্যাল গ্র্যানিউলস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। তো কর্টিক্যাল গ্র্যানিউলস বিফোর ফার্টিলাইজেশন এবং আফটার ফার্টিলাইজেশন কোথায় থাকে তো সেটা একটুখানি আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে বিফোর ফার্টিলাইজেশন প্রধানত প্লাজমা মেমব্রেনের ভিতরে থাকে কর্টিক্যাল গ্র্যানিউলস, এবং আফটার ফার্টিলাইজেশন এই প্লাজমা মেমব্রেন থেকে কিন্তু বাইরে বেরিয়ে চলে আসে এবং তার ফলে যেটা তৈরি করে কর্টিক্যাল গ্র্যানিউলস তো তাকেই আমরা বলবো ফার্টিলাইজেশন মেমব্রেন, এবং এর ফলেই কিন্তু প্রধানত পলিস্পার্মি প্রিভেন্টেড হয়। তো কর্টিক্যাল গ্র্যানিউলস তাহলে কোথায় প্রেজেন্ট থাকে সেটাই কোয়েশ্চেন্সে দিয়েছে। তো এক্ষেত্রে আমরা একটু অপশানগুলো দেখে নিই। অপশান এ মিডল রিজিয়ান অফ দ্য এগ, বলছে এগের একদম মিডল রিজিয়ানে থাকে। অপশান বি উওপ্লাজম বিলো দ্য উওলেমা, মানে উওপ্লাজমের মধ্যে থাকে, মানে এগের সাইটোপ্লাজমের মধ্যে থাকে, এগ মেমব্রেনের নিচে থাকে।
অপশান সি মিডল পিস অফ স্পার্ম, স্পার্মের মিডল পিসে থাকে, এবং অপশান ডি অ্যাক্রোজোম অফ স্পার্ম। তাহলে মেমব্রেনের সঙ্গে কিন্তু এই কর্টিক্যাল গ্র্যানিউলসের পজিশন রিলেটেড। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটাই কিন্তু অপশান বি, ওপ্লাজম বিলো দ্য ওলেমা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, শেল অ্যারাউন্ড এগ অফ বার্ড ইজ এ। তাহলে বার্ডের যে এগ থাকে, আমরা প্রত্যেকেই জানি যে বার্ডের যে এগ থাকে তো তার বাইরের দিকে যে ক্যালসিয়াম কার্বনেট নির্মিত একটা শেল থাকে, একটা আবরণ থাকে। তো সেই শেলকে প্রধানত আমরা কি বলবো? শেল অ্যারাউন্ড দ্য এগ অফ দ্য বার্ড। তো বার্ডের এগের বাইরের দিকে যে শেল থাকে, যে কভারিং থাকে, তো সেটা প্রধানত কি? তো এক্ষেত্রে যে অপশানগুলো দিয়ে আছে দেখো, এটাকে আমরা বলবো প্রাইমারি এগ মেমব্রেন, অপশান বি আছে সেকেন্ডারি এগ মেমব্রেন, অপশান সি টার্সিয়ারি এগ মেমব্রেন, এবং অপশান ডি নান অফ দ্য অ্যাভোভ। তো ডিফারেন্ট অ্যানিমেলসের এগ মেমব্রেন কিন্তু একটু মাথায় রাখবে। প্রধানত সি আর্চিনের এগ মেমব্রেন, সেক্ষেত্রে আমরা এগ জেলি দেখতে পাই, এবং তার সঙ্গে সঙ্গে ম্যামালসের এগ মেমব্রেন এবং বার্ডের এগ মেমব্রেন। তো শেল যেটা ক্যালসিয়াম কার্বনেট নির্মিত যে সেল বা কভারিং এগের, তো সেটা প্রকৃতপক্ষে কি, এটাই প্রধানত আমাদের কোয়েশ্চেন্সে চেয়েছে। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা কিন্তু অপশান সি, অর্থাৎ টার্সিয়ারি এগ মেমব্রেন। নেক্সট কোয়েশ্চেন্স, আনফার্টিলাইজড ওভাম জেনারেলি ফেলস টু ডিভাইড। প্রধানত যে ওভাম আনফার্টিলাইজ থাকে, তো সেই আনফার্টিলাইজড ওভাম প্রধানত তার ডিভিশন হয় না। দেখো, আফটার ফর্মেশন অফ জাইগোট প্রধানত ডিভিশন হয়, তো তাকেই আমরা বলবো ক্লিভেজ। তো জাইগোটের ডিভিশন হয়, কিন্তু এক্ষেত্রে ওভাম বা ডিম্বাণুর কোনো রকম ডিভিশন হয় না। এর কারণটা কি? তো এক্ষেত্রে আমরা অপশানগুলো আমরা একটু দেখে নিই। ইট হ্যাজ নো সেন্ট্রিওল, অর্থাৎ এর কোনো সেন্ট্রিওল থাকে না। অপশান বি দিয়ে আছে ইট হ্যাজ অনলি স্মল নিউক্লিয়াস, কারণে ছোট নিউক্লিয়াস থাকে। অপশান সি ইটস নিউক্লিয়াস টু সাইটোপ্লাজমিক রেশিও স্টেবল, মানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমিক রেশিও একটা কনস্ট্যান্ট লেভেলে থাকে, দুটোই একই পরিমাণে থাকে। অপশান ডি নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া লেস, সো ডু নট প্রোভাইড ইনাফ এনার্জি ফর ডিভিশন। তো এক্ষেত্রে বলছে যে এগের মধ্যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা খুব কম থাকে, সেই জন্য ডিভিশনের জন্য যে এনার্জির প্রয়োজন সেটা প্রধানত থাকে না। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান এ, ইট হ্যাজ নো সেন্ট্রিওল। দেখো, এর কোনো রকম সেন্ট্রিওল থাকে না, এবং সেই জন্যই এগ কিন্তু বিভাজিত হয় না। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 15-এ আমরা চলে যাই, ফিউশন অফ স্পার্ম অ্যান্ড ওভাম প্রো নিউক্লি। দেখো, স্পার্ম এবং ওভামের প্রো নিউক্লি মানে ফার্টিলাইজেশন থেকে কোয়েশ্চেন্স দিয়েছে, অর্থাৎ যখন কোনো এগের মধ্যে প্রধানত এগ নিউক্লিয়াস থাকে, এবং তার মধ্যে যখন স্পার্ম নিউক্লিয়াস যখন প্রবেশ করে, তখন বিভিন্ন মাইক্রোটিউবুলের সাহায্যে স্পার্ম নিউক্লিয়াস তখন এগ নিউক্লিয়াসের সঙ্গে কম্বাইন্ড হয়, এবং তার ফলেই কিন্তু ফার্টিলাইজেশন কমপ্লিটেড হয়। তো এই যে নিউক্লিয়াস, এগ এবং স্পার্মের এই নিউক্লিয়াস, তো তাকেই আমরা বলবো প্রো নিউক্লি। তো ফিউশন অফ স্পার্ম অ্যান্ড ওভাম প্রো নিউক্লি, অর্থাৎ স্পার্ম এবং ওভামের প্রো নিউক্লির এই যে ফিউশন, তো তাকে আমরা কি বলবো? অপশান এ দিয়ে আছে ক্যারিওকাইনেসিস, অপশান বি অ্যাম্ফিমিক্সিস, অপশান সি পার্থেনোজেনেসিস, এবং অপশান ডি উজেনেসিস। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান বি, অর্থাৎ অ্যাম্ফিমিক্সিস। নেক্সট কোয়েশ্চেন্সে আমরা চলে যাই, দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস ডিউরিং ফার্টিলাইজেশন অফ এগ। তো ফার্টিলাইজেশনে কোন সিকোয়েন্স প্রধানত ফলো হয়? অপশান এ দিয়ে আছে পেনিট্রেশন অফ স্পার্ম ইন্টু ওভাম, অর্থাৎ স্পার্ম ওভামের মধ্যে পেনিট্রেট করে। অপশান 2 দিয়ে যেটা দেওয়া আছে ফার্টিলাইজেন অ্যান্টি ফার্টিলাইজেন রিয়াকশান, ফার্টিলাইজেন এবং অ্যান্টি ফার্টিলাইজেন রিয়াকশান হয়। 3 দেওয়া আছে ফরমেশন অফ ফার্টিলাইজেশন কোন, তো ফার্টিলাইজেশন কোন তৈরি হয়। এবং 4 নম্বর যেটা দেওয়া আছে ফরমেশন অফ ফার্টিলাইজেশন মেমব্রেন, তো ফার্টিলাইজেশন মেমব্রেন তৈরি হয়। দেখো, এগুলো আমি একটু তোমাদেরকে বলার চেষ্টা করি। ধরা যাক যখন কোনো ফার্টিলাইজেশন হয়, প্রথমেই সি আর্চিনের ফার্টিলাইজেশন যদি হয়, তো আমরা প্রত্যেকেই জানি যে সি আর্চিনের ক্ষেত্রে প্রধানত এক্সটার্নাল ফার্টিলাইজেশন সম্পন্ন হয়, এবং তার ফলে স্পার্ম প্রধানত সি ওয়াটারে রিলিজড হয়, এবং তার সঙ্গে সঙ্গে সি ওয়াটারে কিন্তু এগও থাকে। তাহলে ডিফারেন্ট স্পিসিসের স্পার্ম কিন্তু সি ওয়াটারে থাকে, তাহলে স্পিসিস স্পেসিফিক এই রিকগনিশন প্রথমে গুরুত্বপূর্ণ। সুতরাং এই যে স্পিসিস স্পেসিফিক এই রিকগনিশন, অর্থাৎ কোন স্পার্ম প্রধানত কোনটা রিকগনাইজড হবে, একটা পার্টিকুলার স্পিসিস দ্বারা সেটা রিকগনাইজড হবে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং এই রিকগনিশন প্রধানত করবে ফার্টিলাইজেন এবং অ্যান্টি ফার্টিলাইজেন রিয়াকশান। বিভিন্ন স্পিসিসের ক্ষেত্রে কোনো স্পিসিসে হয়তো ফার্টিলাইজেন অ্যান্টি ফার্টিলাইজেন নিঃসৃত হলো, তোমরা একটু মাথায় রাখবে যে স্পার্ম থেকে কি নির্গত হয়, ফার্টিলাইজেন না অ্যান্টি ফার্টিলাইজেন, এগুলো একটু মাথায় রাখবে। এছাড়া গাইনোগ্যামন আছে, অ্যান্ড্রোগ্যামন আছে, তো ডিফারেন্ট কেমিক্যালস ডিফারেন্ট স্পিসিসের ক্ষেত্রে সিক্রেটেড হয় স্পিসিস স্পেসিফিক রেকগনিশনের জন্য। তাহলে প্রথম যে স্টেপ, তো সেটাই হলো
এটা হচ্ছে নাম্বার 1, প্রথমেই তো স্পিসিস স্পেসিফিক রেকগনিশন হতে হবে। এরপরে কি হবে, এরপরে যে ঘটনাটা ঘটবে দেখো, এরপরে এই স্পার্মকে অ্যাকসেপ্ট করতে হবে। তো অ্যাকসেপ্ট করার জন্য এগ থেকে প্রধানত এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে, তো তাকেই আমরা বলবো ফার্টিলাইজেশন কোন। তাহলে ফার্টিলাইজেশন কোন যখন হবে তবেই কিন্তু স্পার্ম এক্ষেত্রে ইউনাইটেড হবে। তাহলে এক্ষেত্রে দেখো সেকেন্ড যে ইভেন্ট হবে ফার্টিলাইজেশনের সময়, সো দিস ইজ দ্য সেকেন্ড ইভেন্ট। নেক্সট কি হবে, পেনিট্রেশন অফ দ্য স্পার্ম ইনটু দ্য ওভাম। এরপরেই কিন্তু স্পার্মের নিউক্লিয়াস এবার ওভামের মধ্যে প্রবেশ করবে। তাহলে এক্ষেত্রে এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হলো এইটা, পেনিট্রেশন অফ দ্য স্পার্ম ইনটু ওভাম। এবং লাস্ট যেটা হবে, একটা স্পার্ম যখন ওভামের মধ্যে যখন প্রবেশ করবে তার নিউক্লিয়াস, তখন স্পার্মের বাইরে কিন্তু একটা কভারিং তৈরি হবে এবং তার ফলে অন্য স্পার্ম কিন্তু আর ওভামের মধ্যে প্রবেশ করতে পারে না, এন্ট্রি নিতে পারে না। অর্থাৎ সব শেষে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে ফার্টিলাইজেশন মেমব্রেন, এবং তার ফলেই কিন্তু পলিস্পার্মে ব্লকড হয়। তাহলে এক্ষেত্রে কোন অপশানগুলো দেখো, 2 নাম্বার অপশান 1 নাম্বার ইভেন্ট, এবং 3 নাম্বার অপশান 2 নাম্বার ইভেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে 1 নাম্বার অপশান কিন্তু 3 নাম্বার ইভেন্ট, এবং এক্ষেত্রে ফরমেশন অফ ফার্টিলাইজেশন কোন একদম লাস্ট আছে। তো এক্ষেত্রে তাহলে কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান এ, অর্থাৎ 2, 3, 1 এবং 4। এইভাবে কিন্তু অ্যানালাইসিস করে করে কিন্তু তোমাদেরকে উত্তর করতে হবে, এবং মনে রাখবে যে ফার্টিলাইজেশন এই সিকোয়েন্স অফ ইভেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, দ্য প্রেজেন্স অফ গ্রে ক্রিসেন্ট ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ। তো গ্রে ক্রিসেন্ট কিভাবে তৈরি হয়, দেখো যখন অ্যাম্ফিবিয়ার যখন ফার্টিলাইজেশন হয়, ধরা যাক এটা এগ আছে এবং যে পয়েন্টে প্রধানত স্পার্ম এন্ট্রি নিচ্ছে জাস্ট তার অপোজিট দিকে একটা গ্রে ক্রিসেন্ট তৈরি হয় কর্টিক্যাল রোটেশনের জন্য। তো এই গ্রে ক্রিসেন্ট প্রধানত কোন ক্ষেত্রে তৈরি হয়, দ্য প্রেজেন্স অফ গ্রে ক্রিসেন্ট ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ। অপশান এ দিয়ে আছে ফার্টিলাইজড এগ অফ ফ্রগ, তো ফ্রগের যে ফার্টিলাইজড এগ তো তার ক্যারেক্টার্স। অপশান বি আনফার্টিলাইজড এগ অফ ফ্রগ, মানে ফ্রগের আনফার্টিলাইজড এগ, রেটিনা অফ আই এবং ফ্রগ স্পার্ম। তো এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে সেটা হলো ফার্টিলাইজড এগ অফ ফ্রগ। দেখো গ্রে ক্রিসেন্ট তাহলে কিভাবে তৈরি হচ্ছে, যখন স্পার্ম যখন এন্ট্রি নিচ্ছে তখনই কিন্তু কর্টিক্যাল রোটেশন হয়, এবং সেই কারণের জন্যই গ্রে ক্রিসেন্ট তৈরি হয়। একটু তোমাদের বলি যে এক্ষেত্রে যে এগ থাকে, তো এগের হাফ প্রথমে আনফার্টিলাইজড কন্ডিশনে প্রধানত এই জায়গাতে কর্টিক্যাল রিজিয়ান থাকে। তো এই যে কর্টিক্যাল রিজিয়ান থাকে, কিন্তু যখন যে জায়গাতে স্পার্ম যখন এন্ট্রি নেবে তখন এই কর্টিক্যাল রোটেশন ঘটবে, তার ফলে অপোজিট সাইডে একটা গ্রে কালারের একটা স্ট্রাকচার তৈরি হবে, তো তাকেই আমরা বলবো গ্রে ক্রিসেন্ট। এবং এই গ্রে ক্রিসেন্ট কিন্তু অর্গানাইজার হিসাবে কাজ করে। তাহলে এক্ষেত্রে গ্রে ক্রিসেন্ট তৈরি হবে ফার্টিলাইজড এগ অফ ফ্রগ। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 18, হুইচ মিনারেলস আর এসেন্সিয়াল ফর অ্যাক্রোজোমাল রিয়াকশন। দেখো অ্যাক্রোজোমাল রিয়াকশন মানে কি, তো স্পার্মের মধ্যে প্রধানত যে অ্যাক্রোজোম থাকে, এই অ্যাক্রোজোমের মধ্যে হায়ালিউরোনাইডেজ এনজাইম থাকে, সেই হায়ালিউরোনাইডেজ এনজাইমগুলো রিলিজড হবে স্পার্ম থেকে, তো একেই আমরা বলবো অ্যাক্রোজোম রিয়াকশন। তো অ্যাক্রোজোম রিয়াকশানে প্রধানত কোন কোন আয়ন হেল্প করে, এটাই চেয়েছে কোয়েশ্চেন্সে। অপশান এ দিয়েছে সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, অপশান বি সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম, অপশান সি ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, এবং অপশান ডি পটাশিয়াম অ্যান্ড আয়রন। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে অপশান সি ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 19, ব্লাস্টোপোর ইজ দ্য ওপেনিং অফ। তো ব্লাস্টোপোর প্রধানত কিসের ওপেনিং, অপশান এ দিয়ে যেটা দেওয়া আছে সেটা হলো ব্লাস্টোসিল, অপশান বি হচ্ছে সিলেন্টেরন, অপশান সি আর্কেন্টেরন, এবং অপশান ডি হচ্ছে গ্যাস্ট্রোসিল। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে তো সেটাই হলো আর্কেন্টেরন। আর্কেন্টেরন মানেই কিন্তু প্রিমিটিভ গাট, সো আর্কেন্টেরন ইজ দ্য প্রিমিটিভ গাট। এবং গ্যাস্ট্রোলেশনের সময় এই আর্কেন্টেরন তৈরি হয়, এবং ব্লাস্টোপোর প্রধানত এই আর্কেন্টেরনের ওপেনিং তৈরি করে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 20, দেখো টার্মিনেশন অফ গ্যাস্ট্রোলেশন ইজ ইন্ডিকেটেড বাই। তো কখন আমরা বুঝবো যে গ্যাস্ট্রোলেশন পদ্ধতি বন্ধ হয়েছে, তো কখন আমরা এটা বুঝতে পারবো। অপশান এ দিয়ে আছে অবলিটারেশন অফ দ্য ব্লাস্টোসিল, যখন ব্লাস্টোসিল যখন তার পরিমাণ যখন কমে যায়, অবলিটারেশন অফ দ্য আর্কেন্টেরন, আর্কেন্টেরন যখন আর দেখা যায় না, ক্লোজার অফ ব্লাস্টোপোর মানে ব্লাস্টোপোর যখন বন্ধ হয়ে যায়, এবং ক্লোজার অফ নিউরাল টিউব। দেখো প্রধানত আমরা যে জানি যে ব্লাস্টুলা, তো ব্লাস্টুলার মধ্যে যে সমস্ত সেলগুলো থাকে তারা মরফোজেনেটিক মুভমেন্ট করবে এবং তার ফলেই গ্যাস্ট্রুলা তৈরি হবে। তো প্রথমেই ব্লাস্টুলার মধ্যে যে ক্যাভিটি থাকে তো তাকেই আমরা বলবো ব্লাস্টোসিল।
এবং যখন গ্যাস্ট্রুলেশন হয় তখন কিন্তু প্রিমিটিভ গাট বা আর্কেন্টেরন তৈরি হয়। তো এটাকে যদি আমরা আর্কেন্টেরন ধরি, আর্কেন্টেরন যত বাড়বে তত কিন্তু এই ব্লাস্টোসেল এর এই ক্যাভিটি কিন্তু তত কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। তো এক্ষেত্রে একদম কমে যাওয়া মানে অবলিটারেশন অফ দ্য ব্লাস্টোসিল। সো দিস ইজ দ্য কারেক্ট অপশান। যখন ব্লাস্টোসিলকে আর দেখা যাবে না তখনই আমরা বুঝবো যে গ্যাস্ট্রুলেশন সম্পন্ন হয়েছে, টার্মিনেটেড হয়েছে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 21, দ্য গুনার্স আর ডিরাইভ ফ্রম। দেখো বিভিন্ন জার্ম লেয়ার থেকে বিভিন্ন অর্গানস তৈরি হয়। তোমরা এটুকু মাথায় রাখবে যে ব্লাড ভাস্কুলার সিস্টেম প্রধানত কোন জার্ম লেয়ার থেকে তৈরি হয়, স্কিন কোথা থেকে তৈরি হয়, ব্রেন কোথা থেকে তৈরি হয়, গোনাড কোথা থেকে তৈরি হয়, গ্যামেট কোথা থেকে তৈরি হয়। তো এক্ষেত্রে যে কোয়েশ্চেন যেটা দিয়েছি যে গুনার্স আর ডিরাইভ ফ্রম, তো গোনাড প্রধানত কোথা থেকে তৈরি হয়, কোয়েশ্চেন্স নাম্বার 21। অপশান এ দিয়ে আছে ইক্টোডার্ম, অপশান বি এন্ডোডার্ম, অপশান সি মেসোডার্ম এবং অপশান ডি একটোমেসোডার্ম। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে তো সেটা হলো মেসোডার্ম। তো মেসোডার্ম থেকেই প্রধানত গোনাডের ডেভেলপমেন্ট ঘটে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 22, হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার ওয়ান্স ফর্মড উইল রিমেইন আনচেঞ্জড থ্রু আউট লাইফ। অর্থাৎ এক্ষেত্রে কিছু স্ট্রাকচার দেওয়া আছে, তো এই স্ট্রাকচারগুলো প্রধানত তৈরি হওয়ার পর থেকে কোন গঠন প্রধানত সারা জীবন ধরে অপরিবর্তিত থাকে। অপশান এ দেওয়া আছে হার্ট, অপশান বি দেওয়া আছে লাংস, অপশান সি কিডনি এবং অপশান ডি নার্ভাস সিস্টেম। তো কোন স্ট্রাকচার প্রধানত একদম অপরিবর্তিত থাকে, এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটাই হচ্ছে নার্ভাস সিস্টেম। তো নার্ভাস সিস্টেম কিন্তু তৈরি হওয়ার পর থেকে সেটা সম্পূর্ণরূপে অপরিবর্তিত থাকে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 23, দ্য ক্যাভিটি অফ গ্যাস্ট্রুলা। তো গ্যাস্ট্রুলার যে ক্যাভিটি তো তাকে আমরা কি বলবো, কোয়েশ্চেন্স নাম্বার 23, গ্যাস্ট্রুলার যে ক্যাভিটি তো তাকেই আমরা কি বলবো। অপশান এ ব্লাস্টোসিল, তো ব্লাস্টোসিল তো ব্লাস্টুলার ক্যাভিটি। অপশান বি দিয়ে আছে আর্কেন্টেরন, আর্কেন্টেরন মানে প্রিমিটিভ গাট যেটা গ্যাস্ট্রুলেশনের সময় তৈরি হয়। অপশান সি সিলম এবং অপশান ডি হিমোসিল। তো এক্ষেত্রে অবভিয়াসলি কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান বি, দ্যাট ইজ আর্কেন্টেরন। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 24, দেখো এমবোলি ইজ, প্রধানত যে মরফোজেনেটিক মুভমেন্ট হয় দুই রকমের হয়, একটা এপিবোলি এবং আরও একটা এমবোলি। এবং এমবোলি আবার ডিফারেন্ট টাইপের হতে পারে, ইনভ্যাজিনেশন হতে পারে, ডিল্যামিনেশন হতে পারে, এরকম ডিফারেন্ট টাইপের প্রধানত এমবোলি আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে এমবোলি প্রধানত কি, দেখো যে অপশানগুলো দিয়েছে আমরা একটু দেখে নিই। দেখো অপশান যেগুলো দিয়েছে, মাইগ্রেশন অফ মাইক্রোমিয়ার ইনটু এন্ডোডার্ম। তো প্রথমে আগে এটা দেখে নাও যে মাইক্রোমিয়ার কাকে বলে। তো ব্লাস্টোসিল, ব্লাস্টুলার যে ব্লাস্টোসিল থাকে, তো ব্লাস্টোসিলের উপরে যে সমস্ত সেলগুলো থাকে তো সেই সেলগুলো প্রধানত ছোট ছোট হয়, তো এগুলোকেই বলবো মাইক্রোমিয়ার। এবং যেদিকে ইয়ক থাকে সেদিকে প্রধানত ক্লিভেজ রেট প্রধানত অনেক কম থাকে এবং সেই দিককার সেলগুলো অনেক বড় বড় হয়, তো একেই আমরা বলবো ম্যাক্রোমিয়ার। এই মাইক্রোমিয়ার এবং ম্যাক্রোমিয়ারের মরফোজেনেটিক মুভমেন্টের জন্য এই তিনটে জার্ম লেয়ার তৈরি হয়। তো এমবোলি তাহলে কি বলা হচ্ছে, মাইগ্রেশন অফ মাইক্রোমিয়ার ইনটু এন্ডোডার্ম। তো মাইক্রোমিয়ার যখন এন্ডোডার্মের মধ্যে যখন যায় তো তখনই তাকে আমরা বলবো এমবোলি। অপশান বি, মাইগ্রেশন অফ ম্যাক্রোমিয়ার ইনটু ব্লাস্টোসিল, অর্থাৎ এই ম্যাক্রোমিয়ার আছে যখন ব্লাস্টোসিলের মধ্যে প্রবেশ করবে তো তখনই তাকে আমরা বলবো এমবোলি। অপশান সি, মাইগ্রেশন অফ এন্ডোডার্ম ইনটু আর্কেন্টেরন, অর্থাৎ এন্ডোডার্ম আর্কেন্টেরনের মধ্যে ঢুকে যাচ্ছে তো একেই আমরা বলবো এমবোলি। অপশান ডি, মাইগ্রেশন অফ এন্ডোডার্ম, মেসোডার্ম অ্যান্ড দ্য নোটোকর্ড ইনটু ব্লাস্টোসিল, অর্থাৎ এন্ডোডার্ম, মেসোডার্ম এবং নোটোকর্ড ব্লাস্টোসিলের মধ্যে যখন চলে যাচ্ছে তো তখনই তাকে আমরা বলবো এমবোলি। তো এক্ষেত্রে যেটা কারেক্ট যে অপশান হবে অপশান ডি, অর্থাৎ এমবোলির ফলেই কিন্তু মেসোডার্ম, এন্ডোডার্ম এবং নোটোকর্ড তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 25, দেখো হুইচ অফ দ্য ফলোয়িং অন দ্য বেসিস অফ প্লেন ডিভিশন, হুইচ অফ দ্য ফলোয়িং অন দ্য বেসিস অফ প্লেন ডিভিশন। তো আমরা প্রত্যেকেই জানি যে প্রধানত ক্লিভেজ যখন সম্পন্ন হয় তো ক্লিভেজে প্রধানত ডিফারেন্ট টাইপের প্লেন থাকে, অর্থাৎ ক্লিভেজে প্রধানত যে জাইগোট যে ডিভিশন হয় ডিফারেন্ট প্লেন থাকতে পারে। এক্ষেত্রে ইকুয়েটোরিয়াল মানে এইভাবে যখন বিভাজন করবে, মানে জাইগোট যখন এইভাবে বিভাজিত হবে, ইকুয়েটোরিয়াল, মেরিডিওনাল, তো এরকম ডিফারেন্ট টাইপের প্লেন অফ ক্লিভেজ হয়, অর্থাৎ ডিভিশনের প্লেন ডিফারেন্ট হয়। তো এক্ষেত্রে সেগুলোই দিয়েছে। কলাম 1-এর যেটা দেওয়া আছে মেরিডিওনাল ক্লিভেজ, এতে দিয়েছে, বিতে দিয়েছে ভার্টিক্যাল, সিতে দিয়েছে ইকুয়েটোরিয়াল এবং ডিতে দিয়েছে লঙ্গিটিউডিনাল। তো এক্ষেত্রে তাহলে আমাদেরকে দেখতে হবে এবং এই মেরিডিওনাল ক্লিভেজ প্রধানত কোন কোন ধরনের ক্লিভেজ, মানে ক্লিভেজ ফাড়ো কোথায় দেখা যায় মেরিডিওনালে, ভার্টিক্যালে কোথায় ক্লিভেজ ফাড়ো দেখা যায় জাইগোটে, ইকুয়েটোরিয়ালে কোথায় ক্লিভেজ ফাড়ো দেখা যায় এবং লঙ্গিটিউডিনালে কোথায় ক্লিভেজ ফাড়ো দেখা যায়, এটাই প্রধানত আমাদের কোয়েশ্চেন্সে দিয়েছে।
তো এক্ষেত্রে দেখো মেরিডিওনাল ক্লিভেজ, তো মেরিডিওনাল নেই, দেখো মেরিডিওনাল ক্লিভেজ, আচ্ছা ক্লিভেজ ফারো পাসেস থ্রু দ্য অ্যাক্সিস আদার দেন দ্য মিডিয়ান অ্যাক্সিস, তার মানে মিডিয়ান অ্যাক্সিস ছাড়া যখন অন্য অ্যাক্সিস দিয়ে, ধরে নাও এটা প্রধানত জাইগোট আছে এবং জাইগোটের এটা মিডিয়ান অ্যাক্সিস, তো মিডিয়ান অ্যাক্সিস ছাড়া যখন অন্য অ্যাক্সিস দিয়ে যখন ক্লিভেজ ফারো পাস করে, তো এটা বলতে চাইছে। এবং তার সঙ্গে সঙ্গে ভার্টিক্যাল মানে কি মিডিয়ান অ্যাক্সিস রান বিটুইন দ্য সেন্টার অফ এনিম্যাল অ্যান্ড ভেজিটাল পোল, তো এনিম্যাল এবং ভেজিটাল পোল মানে যেদিকে ইয়ক থাকে না সেদিকে এনিম্যাল পোল, এবং যেদিকে ইয়ক থাকে সেদিকে আমরা ভেজিটাল পোল বলবো। তো মিডিয়ান অ্যাক্সিস বলছে যে প্রধানত এনিম্যাল এবং ভেজিটাল পোল দিয়ে জেনারেলি রান করে। ওকে, নেক্সট ক্লিভেজ ফারো রান অন আইদার সাইড অফ দ্য ইকুয়েটোরিয়াল প্লেন, যখন ক্লিভেজ ফারো ইকুয়েটোরিয়াল প্লেনের দুই দিকে যখন রান করবে, এবং ওর যেটা দিয়েছে লাইন অফ ডিভিশন রানস অ্যাট দ্য রাইট অ্যাঙ্গেল টু দ্য মিডিয়ান অ্যাক্সিস, তো মিডিয়ান অ্যাক্সিসের রাইট অ্যাঙ্গেলে যখন ক্লিভেজ ফারো আমরা দেখতে পাবো। এক্ষেত্রে যে মেরিডিওনাল প্লেন অফ ক্লিভেজ, দেখো এটা কিন্তু মিডিয়ান অ্যাক্সিস, সো মিডিয়ান অ্যাক্সিস রান বিটুইন সেন্টার অফ এনিম্যাল অ্যান্ড ভেজিটাল পোল, তো এটাই কিন্তু মেরিডিওনাল ক্লিভেজ, তো এইটাই কিন্তু মেরিডিওনাল ক্লিভেজ। এবং তার সঙ্গে সঙ্গে ভার্টিক্যাল কাকে বলবো, ক্লিভেজ ফারো পাসেস থ্রু দ্য অ্যাক্সিস আদার দ্যান মিডিয়ান অ্যাক্সিস, তো এটাই কিন্তু ভার্টিক্যাল। তাহলে মিডিয়ান অ্যাক্সিস ছাড়া যখন অন্য অ্যাক্সিস দিয়ে যখন যাবে তখনই তাকে আমরা বলবো ভার্টিক্যাল। অপশান সি ইকুয়েটোরিয়াল মানে কি লাইন অফ ডিভিশন রানস অ্যাট দ্য রাইট অ্যাঙ্গেল অফ দ্য মিডল অ্যাক্সিস, অর্থাৎ যেটা তোমাদেরকে বলছিলাম এটা যদি মিডিয়ান অ্যাক্সিস হয় তার রাইট অ্যাঙ্গেলে যখন হবে তখনই তাকে আমরা বলবো ইকুয়েটোরিয়াল। এবং অপশান ডি যেটা দেওয়া আছে লঙ্গিটিউডিনাল, তো ক্লিভেজ ফারো রান অন আইদার সাইড অফ দ্য ইকুয়েটোরিয়াল প্লেন, সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান এ, অর্থাৎ মেরিডিওনাল প্লেন অফ ক্লিভেজ মানে কিন্তু মিডিয়ান অ্যাক্সিস রান বিটুইন সেন্টার অফ এনিম্যাল অ্যান্ড ভেজিটাল পোল, এবং তার সঙ্গে সঙ্গে ভার্টিক্যাল মানে কি ক্লিভেজ ফারো পাসেস টু দ্য অ্যাক্সিস আদার দ্যান মিডিয়ান অ্যাক্সিস। অপশান সি যেটা দিয়ে আছে ইকুয়েটোরিয়াল লাইন অফ ডিভিশন রানস অ্যাট রাইট অ্যাঙ্গেল টু দ্য মিডিয়ান অ্যাক্সিস, এবং অপশান ডি লঙ্গিটিউডিনাল মানে কি ক্লিভেজ ফারো রান অন আইদার সাইড অফ ইকুয়েটোরিয়াল প্লেন। তো এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, ক্লিভেজ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26-এ চলে যাই। ফার্স্ট ক্লিভেজ অফ ফ্রগ ইজ, দেখো ফ্রগের ক্ষেত্রে প্রধানত ডিফারেন্ট ক্লিভেজ প্লেন দেখা যায়, ফার্স্ট ক্লিভেজ প্লেন, সেকেন্ড, থার্ড, ফোর্থ, প্রথমত এই চারটে তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এক্ষেত্রে প্রথম যে ক্লিভেজ প্লেন ফ্রগের ক্ষেত্রে ফার্স্ট ক্লিভেজ প্লেন কেমন, অপশান এ দিয়ে আছে হলোব্লাস্টিক ইকুয়াল, অর্থাৎ টোটাল ইগকে ভাগ করে দেয়। অপশান বি দিয়ে আছে মেরোব্লাস্টিক, অপশান সি হচ্ছে হলোব্লাস্টিক আনইকুয়াল, এবং অপশান ডি হরাইজন্টাল। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো হলোব্লাস্টিক আনইকুয়াল। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 27-এ চলে যাই। আমি যদিও তোমাদেরকে বললাম যে আমি 25টা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব, কিন্তু এই কোয়েশ্চেন্সে মোট 53 কোয়েশ্চেন্স আছে, সেই জন্য আরও দুটো কোয়েশ্চেন্স এক্ষেত্রে আলোচনা করে দিচ্ছি, পরের ক্লাসে বাকিগুলো আলোচনা করবো। অ্যাট হুইচ স্টেজ ম্যামালিয়ান এমব্রায়ো ইজ ইমপ্ল্যান্টেড ইন দ্য ইউটেরাস, তো ইউটেরাসের মধ্যে যে ম্যামালিয়ান এমব্রায়ো যে ইমপ্ল্যান্টেড হয় কোন স্টেজে সেটা ইমপ্ল্যান্টেড হয়। আমরা জানি যে জাইগোট প্রধানত ফার্টিলাইজেশন হয়, অর্থাৎ এক্ষেত্রে গ্যামেট, এবং গ্যামেটের ফার্টিলাইজেশনের ফলে কি তৈরি হবে, প্রথমে জাইগোট তৈরি হবে, এবং জাইগোটের প্রধানত ক্লিভেজ ঘটবে, এবং তার ফলে সেখান থেকে ব্লাস্টুলা তৈরি হবে, এবং ব্লাস্টুলার যে সমস্ত সেলগুলো আছে তাদের মরফোজেনেটিক মুভমেন্ট ঘটবে, এবং তার ফলে সেখান থেকে গ্যাস্ট্রুলা তৈরি হবে। এরপরে এই গ্যাস্ট্রুলা থেকেই প্রধানত ডিফারেন্ট টাইপের অর্গ্যান তৈরি হবে, তাদের যে জার্ম লেয়ার আছে। তো এটাই প্রধানত ডেভেলপমেন্টাল বায়োলজির বেসিক প্রসেস। তো কোয়েশ্চেন যেটা দিয়েছে অ্যাট হুইচ স্টেজ, কোন স্টেজে ম্যামালিয়ান এমব্রায়ো ইজ ইমপ্ল্যান্টেড ইন দ্য ইউটেরাস, ইউটেরাসের মধ্যে ম্যামালিয়ান এমব্রায়ো কোন স্টেজে ইমপ্ল্যান্টেড থাকে। অপশান এ দেওয়া আছে ব্লাস্টোসিস্ট, অপশান বি দেওয়া আছে মরুলা, অপশান সি গ্যাস্ট্রুলা, এবং অপশান ডি 2 সেল স্টেজ। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে প্রধানত দেখো একটু দেখে নিই কোন স্টেজে প্রধানত এমব্রায়ো ইমপ্ল্যান্টেড হয়। অপশান এ ব্লাস্টোসিস্ট, অপশান বি মরুলা, অপশান সি গ্যাস্ট্রুলা, এবং অপশান ডি 2 সেল স্টেজ। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে প্রধানত, তো সেটা কিন্তু ব্লাস্টুলা স্টেজে। ওকে, সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে কোয়েশ্চেন নাম্বার 27, তো এটা কিন্তু ব্লাস্টুলা স্টেজে প্রধানত ম্যামালিয়ান এই ফর্মের এমব্রায়ো প্রধানত ইউটেরাসের মধ্যে ইমপ্ল্যান্টেড হয়। ওকে, সুতরাং এগুলোই প্রধানত দেখো, যদি কোনো রকম কোয়েশ্চেন্স যদি তোমাদের কনফিউশন থাকে তাহলে হতে পারে আমার ভুল হতে পারে, যদি কোনো কোয়েশ্চেন্সে যদি কনফিউশন থাকে একটু তোমরা গুগল সার্চ করে নেবে, কিন্তু কোয়েশ্চেন্স আমি এমনভাবে সেট করেছি প্রধানত এই জায়গাগুলো থেকেই প্রশ্ন দেওয়া হয়।
আশা করি এই কোয়েশ্চেন্স তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো পরের দিন আমরা আরও বাকি 25টা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। দেখো, এই কোয়েশ্চেন্সগুলো আলোচনা করার উদ্দেশ্যই হচ্ছে এটা যে তোমরা বুঝতে পারবে যে কোন রিজিয়ন্স থেকে জেনারেলি কোয়েশ্চেন্স দেওয়া হয়। তো আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।